অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসেই এমন কিছু কথা বলেছেন যা দুই দেশের রাজনীতিকে রীতিমতো তোলপাড় করে দিয়েছে তা নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং ঘন্টাখানেকের মধ্যেই বাংলাদেশের একাধিক নেতা মন্ত্রী এবং বিভিন্ন ছাত্র নেতাদের বক্তব্য সামনে আসছে এবং তা পরিষ্কার করে দিচ্ছে এখনো বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা প্রাসঙ্গিক শেখ হাসিনা। শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরছেন। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এই কথাটি যথেষ্ট ছিল বাংলাদেশের রাজনীতিতে হইচই ফেলার জন্য। কিন্তু এরপরে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে আসল রাজনীতিবিদরা জানেন কখন কি কথা বলতে হবেন এবং তারা সঠিক সময়টার কিভাবে অপেক্ষা করতে হয় তাও কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে উদাহরণ হিসাবে রেখে যান। শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন, এমনকি তিনি এটাও বলেছেন যে তিনি এবছরই বাংলাদেশে ফিরবেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে তিনি বাংলাদেশে ফিরতে চাইছেন যখন বাংলাদেশের সরকারের অবস্থা অত্যন্ত খারাপ। মোহাম্মদ ইউনূস সরকার শেষ ১.৫-২ বছরে বাংলাদেশকে রীতিমতো যদি বলা হয় শ্মশানে পাঠিয়ে দিয়েছেন। অর্থনৈতিক মন্দা চরম জায়গায় পৌঁছেছে, মুদ্রাস্ফীতি সর্বোচ্চ, ব্যাংকে টাকা নেই। বাংলাদেশের একমাত্র সম্বল বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্প বাংলাদেশের জিডিপির মূল স্তম্ভ ছিল, সেই বস্ত্রশিল্প কার্যত চুরমার হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিজেরাই রিয়েলাইজ করছেন যে শেখ হাসিনার আমলে তারা কেমন ছিলেন এবং বাংলাদেশের বিদ্রোহী ছাত্র নেতাদের পরবর্তী প্রজন্ম বিএনপির আমলেই বা তারা কেমন আছেন এবং শেষ ৩ বছরে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে তা বাংলাদেশের সাধারণ মানুষ নিজেরাই এখন বুঝতে পারছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আমি ভারত থেকে বাংলাদেশে ফিরব। তিনি এনডিটিভি কে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন আমি প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে এবছরই দেশে ফিরব। অর্থাৎ তিনি বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন ২০২৪-এর ৫ই আগস্ট। তারপর থেকে ভারত সরকার প্রতিটি মুহূর্তে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে এবং সর্বোচ্চ সিকিউরিটিতেই শেখ হাসিনাকে রাইসিনা হিলসে এমন একটা জায়গায় রাখা হয়েছে যা সচরাচর কাউকে রাখা হয় না। অর্থাৎ শেখ হাসিনা ভারতবর্ষের সম্পদ, এই ধরনের একটি ট্রিটমেন্ট ভারতের পক্ষ থেকেও শেখ হাসিনাকে কিন্তু দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলছেন যে ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্য এই মুহূর্তে দেশে ফিরতে চাইছি না। তার একমাত্র লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এবং আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধর আদর্শকে বাঁচিয়ে রাখার। যে মুক্তিযুদ্ধর আদর্শ কার্যত ভুলণ্ঠিত করেছে বাংলাদেশের এই ডিপ স্টেটের টাকায় ক্ষমতাবান হয়ে যাওয়া হঠাৎ করে পাড়ার পল্টু মস্তান ছাত্রনেতারা, সেই মুক্তিযুদ্ধের আবেগকে তিনি কাজে লাগাতে চাইছেন তা কিন্তু স্পষ্ট। বাংলাদেশের সাধারণ মানুষ, যে মানুষের সংখ্যা অনেক বেশি, জামাতিদের বাইরে বেরিয়ে সেই মানুষরা এখনো যে মুক্তিযুদ্ধ অর্থাৎ ১৯৭১-এর স্বাধীনতার যুদ্ধকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন তা শেখ হাসিনা জানেন। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের নাহিদদের মতো কিছু ছাত্র নেতার উৎপাতে এই মুক্তিযুদ্ধ শব্দটি আলাপ আলোচনার মধ্যে আনতেই ভয় পেতেন সাধারণ মানুষ এবং শেখ হাসিনা ঠিক সেই জায়গাটিকেই ক্র্যাক করতে চাইছেন। তিনি যখন মুক্তিযুদ্ধর কথা বলছেন তখন পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি ভারতের অবদানকেও স্বীকৃতি জানাচ্ছেন এবং ভারত বাংলাদেশ যে একত্রে পথ চলতে পারে এবং পথ চলে যে এতটা দূর তারা এসেছেন সে কথাও কিন্তু শেখ হাসিনা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। শেখ হাসিনা বলেছেন আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা, ভাই এবং পরিবারের সকল সদস্যকে হারিয়েছি, কিন্তু এত চক্রান্তের পরেও বাংলাদেশের মানুষের পাশে আমি থেকেছি। ১৯৭৫ সালে তো এর থেকে ভয়াবহ কাণ্ড হয়েছিল, যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে খুন হতে হয় বাংলাদেশের জামাতিদের দ্বারা। তো সে সময় কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীকালে এখানে শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ ফের ফিরতে পারে, কারণ আওয়ামী লীগ কোনো কাগুজের সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে এবং প্রত্যেকবারই মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আমরা উঠে দাঁড়িয়েছি। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের দলীয় স্তরের কর্মীদেরও কিন্তু শেখ হাসিনা ফের ফিরিয়ে আনতে চাইছেন এবং তাদেরকে উজ্জীবিত করতে চাইছেন। এটাই কিন্তু একজন সফল রাজনীতিবিদের পরিচয়, যে কখন কি বলতে হয়, কিভাবে কর্মীদের উজ্জীবিত করতে হয় তা কিন্তু শেখ হাসিনা জানেন।
অনেকে প্রশ্ন করেছিলেন বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে কি বিএনপির কোনো সেটিং আছে, বোঝাপড়া আছে। শেখ হাসিনা এখানে বলেছেন আওয়ামী লীগ কারো রাজনৈতিক অনুগ্রহ চায় না। পরবর্তীকালে এখানে তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে যেভাবে বাংলাদেশকে কার্যত ধূলিসাৎ করেছে, সেখান থেকে বাংলাদেশের ফিরে আসাটা প্রয়োজন। শেখ মুজিবুর রহমান একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন। সেই বাংলাদেশে কখনো ধর্মীয় আগ্রাসন এবং মৌলবাদ মাথাচাড়া দিতে পারে না। অর্থাৎ শেখ হাসিনা জানেন বাংলাদেশে বর্তমানে দীপু দাসদের কেন হত্যা হতে হয়। শেখ হাসিনা জানেন কেন দুর্গাপুজোর মণ্ডপে পেট্রোল বোমা ছোড়া হয়। শেখ হাসিনা জানেন যে দিনের পর দিন চিন্ময় প্রভুকে বিনা বিচারে বিনা দোষে আইনজীবী সাহায্য ছাড়াই জেলে আটকে রাখা যায় না। শেখ হাসিনা জানেন যে ইসকন কোনো দেশদ্রোহী সংগঠন নয়। শেখ হাসিনা জানেন বাংলাদেশের হিন্দুরা ভারতের দালাল নয়, তারা ভারতের সঙ্গে একই সঙ্গে পথ চলতে চান। শেখ হাসিনা এই অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বা দেখছেন, যে বাংলাদেশে সাম্প্রদায়িকতার উত্থান হবে না, যা বর্তমানে উগ্র ইসলামী জামাতিরা বীজ বপন করেছে। কিছুদিন আগে আমি একটি স্টোরি করেছিলাম, যেখানে বলেছিলাম বাংলাদেশের রামের মূর্তিকে বসানো নিয়ে কি অরাজকতা তৈরি হয়েছে, এবং ইসলামিস্টরা বাংলাদেশের রাম মূর্তি কেন তৈরি হবে সে বিষয়ে হিন্দুদের উপর মানসিক নির্যাতন করেছেন। এবং কাতারে কাতারে হিন্দুরা সেদিন রাস্তায় বেরিয়ে ঢাকাতে কিন্তু পথ অবরোধ করেন, মহা মিছিল করেন, এবং সে সময় বাংলাদেশে হিন্দু জাগরণ দেখেছিল গোটা বিশ্ব। এবং একটা সপ্তাহের আগের কথা আমি বলছি। আজকে শেখ হাসিনা ঠিক সে জায়গাটিতে হিট করতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন এই বাংলাদেশে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হতে পারে। তিনি বলতে চাইছেন এই নাহিদরা দিনের পর দিন যেভাবে ডিপ স্টেটের টাকা নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে নষ্ট করেছেন, সেই বাংলাদেশের মানুষ চান না। শেখ হাসিনা জানেন কখন কি বলতে হবে। শেখ হাসিনার সমগ্র ইন্টারভিউটা আমি দেখলাম বা শুনলাম, সেখানে তিনি ভারতের বিপক্ষে একটা কথা বলেননি। তিনি স্বীকার করছেন ভারত তাকে কতটা আতিথেয়তার সঙ্গে যত্ন করে তাদের দেশে কিন্তু স্থান দিয়েছে। তিনি কিন্তু এখান থেকেই অসাম্প্রদায়িক শব্দটি বেছে নিয়েছেন, কারণ বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা নিপীড়িত, হিন্দুরা শোষিত। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু জাগরণ বাংলাদেশে কার্যত যে হচ্ছে, উনি কিন্তু ঠিক সে জায়গাটাতেও হিট করতে চেয়েছেন। এবং তিনি জানেন এই ইসলামিস্ট জেহাদি বা জামাতিদের উত্থান বাংলাদেশের যে অরিজিনাল কালচার, সেটাকে তিনি নষ্ট করতে চাইছেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই সাক্ষাৎকার নিঃসন্দেহে অর্থবহ। শেখ হাসিনা সামগ্রিকভাবে বোঝাতে চেয়েছেন যে তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল, ভারতের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি একই সঙ্গে আওয়ামী লীগের গ্রাউন্ড লেভেল যে নেতা কর্মীরা আছেন তাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন তৈরি থাকুন, শেখ হাসিনা এবছরই বাংলাদেশে ফিরছে। মৃত্যুদণ্ডের সাজা নিয়ে তিনি বলেছেন আমি মৃত্যুদণ্ডকে ভয় পাই না। 1975 সালেও তাকে তার পরিবারকে এইভাবে মৃত্যুর মুখে দাঁড় করানো হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবার কিন্তু থেকে গেছে। উল্টে কোনো জিহাদি জামাতিদের উৎপাত কিন্তু শেষ কয়েক বছরে দেখা যায়নি। ফলে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সরকার, মোহাম্মদ ইউনূস সরকার ক্রমাগত ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দেন। কেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছেন? মোহাম্মদ ইউনূসের সময়তেও বারংবার চিঠি তারা বাংলাদেশ থেকে ভারতকে দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করার কোনো চেষ্টাটুকুই করলো না। ভারত উল্টে শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়েছে, সম্মানের সঙ্গে ভারতে রক্ষা করেছে, থাকতে দিয়েছে। ফলে শেখ হাসিনার এই কথাবার্তা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে, বাংলাদেশের রাজনীতি বদলাচ্ছে, খুব দ্রুততার সঙ্গে বদলাচ্ছে। খালি চোখে যা দেখা যাচ্ছে না, পর্দার পিছনে ঠিক সেই জিনিসগুলোই হচ্ছে। আজকে তার আভাসটা শুধু শেখ হাসিনা একটুখানি দিলেন। এই বাংলাদেশ সরকার চীনে গিয়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি, 2015 সালে হওয়া চুক্তি মঙ্গলা পোর্ট, সেটা চীনের হাতে বিক্রি করে দিয়ে চলে এসেছেন। সেই মঙ্গলা পোর্ট চুক্তি অনুযায়ী ভারতের ব্যবহার করার কথা। এই বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া ভারত সরকার আরো একটা চুক্তি, তিস্তা জল প্রজেক্ট, সেটাও তারা চীনের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রমাগত ভারত বিরোধী অবস্থানে স্পষ্ট। ঠিক সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তাহলে
ফের ভারত বাংলাদেশের রাজনীতি যেমন শক্তিশালী হবে, সম্পর্ক যেমন সুগঠিত হবে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও কিন্তু বড় বদল আসবে এবং সেখান থেকেই শেখ হাসিনার এই ঝোড়ো ব্যাটিং এবং নিখুঁত টাইমিং পরিস্থিতি বদলাচ্ছে। নজর রাখতে হবে, প্রতি মুহূর্তে আপডেট আসছে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো।